আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শুরু করব বেসিক কম্পিউটার নলেজ। হ্যাঁ, তো আমরা সবাই জানি বর্তমান যুগে আসলে কম্পিউটার জানাটা কতটা জরুরি। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হলো টেকনোলজি বা কম্পিউটারের প্রতি আপনাদের মনে যদি কোনো ভয় দ্বিধা না থাকে, বেসিক নলেজ জানা এবং ভয়টা দূর করা। হ্যাঁ, একদম শূন্য থেকে শুরু করে আমরা সব কিছু শিখাবো। তো ধৈর্য ধরে থাকবেন। যারা কম্পিউটারের বেসিক সম্পর্কে জানেন তারা চাইলে স্কিপ করতে পারেন। আর যারা জানেন তারা যদি থাকেন অবশ্য নতুন কিছু জানতে পারবেন এখান থেকে। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি ছোট করে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একজন ওয়েব ডেভেলপার। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো যে কম্পিউটার আসলে কি। হ্যাঁ, হোয়াট ইজ কম্পিউটার। আসলে সহজ ভাষায় যদি বলি, কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যা আমাদের দেওয়া তথ্য বা ডেটা যেটা সে গ্রহণ করে, সেটাকে প্রসেস করে হিসাব নিকাশ করে এবং শেষে আমাদেরকে একটা আউটপুট বা ফলাফল দেয়। হ্যাঁ, একটা সহজ উদাহরণ দেওয়া যাক। মনে করুন যে আপনি ব্লেন্ডারে জুস বানাবেন। তো এখানে আম আম ধরুন আম আর চিনি হলো আপনার ইনপুট। ঠিক আছে, আর ব্লেন্ডার যখন সেটাকে পিষে জুস বানাচ্ছে সেটা হলো প্রসেসিং। আর গ্লাসে আপনি যে জুসটা পেলেন সেটা হলো আউটপুট। তো কি বুঝতে পারছেন? জি স্যার। তো কম্পিউটারও ঠিক একই নিয়মে কাজ করে। আচ্ছা, কম্পিউটারের বৈশিষ্ট্য। একটি কম্পিউটারের প্রধান যে কয়টা বৈশিষ্ট্য আছে সেগুলো হলো যে স্পিড। ঠিক আছে, স্পিড মানে হচ্ছে গতি। আধুনিক কম্পিউটার প্রতি সেকেন্ডে কোটি কোটি নির্দেশনা বা কাজ সম্পাদন করতে পারে, যেটাকে এমআইপিএস বা এফএলওপিএস এককে মাপা হয়। হুম, তারপরে তার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুলতা, অ্যাকিউরেসি। কম্পিউটার অত্যন্ত নিখুঁতভাবে হিসাব করে। কোনো ভুল হলে তা মানুষের ভুল ইনপুটের কারণে হয়, যন্ত্রের নিজস্ব ত্রুটির জন্য নয়। হ্যাঁ, মানে কম্পিউটার আসলে কোনো ভুল করার প্রশ্নই আসে না। ভুল হয় মানুষের যে কমান্ড দিতে বা আপনার বা আমার কমান্ড দিতে। ঠিক আছে। 3 নম্বর কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে ডিলিজেন্স, মানে হচ্ছে ক্লান্তিহীনতা। মানুষের মতো কম্পিউটার কিন্তু ক্লান্ত হয় না এবং এর মনোযোগও হারায় না। এটি একই কাজ বারবার নিখুঁতভাবে করতে পারে। তারপরে যে কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে ভার্সাটিলিটি। এটার মানে হচ্ছে বহুমুখিতা। হুম, এটি হিসাব নিকাশ, ডিজাইন, বিনোদন এবং বৈজ্ঞানিক গবেষণার মতো অনেক কাজে ব্যবহার করা যায়। তারপর আছে স্টোরেজ, যেটার মানে হচ্ছে এটা ধারণ ক্ষমতা। কম্পিউটার বিশাল পরিমাণ মেমোরি এবং সেকেন্ডারি স্টোরেজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়। তারপর এর বৈশিষ্ট্য একটা আছে হচ্ছে অটোমেশন, যেটার মানে হচ্ছে স্বয়ংক্রিয়তা। একবার প্রোগ্রাম সেট করে দিলে এই কম্পিউটার মানুষের বারবার হস্তক্ষেপ ছাড়া এটি কাজ করতে পারে অটোমেটিকলি। হ্যাঁ, কোনো আর ইনপুট দিতে হয় না। তার সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে এটা হচ্ছে নো আইকিউ, মানে নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই। তবে এআই বা যদি এআই ইন্টিগ্রেট করা থাকে, মানে বর্তমানে যে নতুন প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্পিউটার নিজস্ব কোনো চিন্তাশক্তি নাই, এটি কেবল মানুষের দেওয়া কোড বা নির্দেশনা অনুসরণ করে, শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া। তো কম্পিউটারের যে জেনারেশনগুলো এগুলো আমরা দেখে নেব। কম্পিউটারের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। মানুষ যে বলে না 2G, 3G, 4G। হ্যাঁ, এগুলো আসলে কি, এই কম্পিউটারগুলো কীরকম আমরা দেখে নেব। এই যে ফার্স্ট জি, যেটা ফার্স্ট জেনারেশন, যেটা এটা 1940 সাল থেকে 1956 সাল পর্যন্ত ছিল। ঠিক আছে, এই যে এটা ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে, তারপরে ENAC, এগুলো হচ্ছে কম্পিউটারের মডেল নাম্বারগুলো। হ্যাঁ, তারপরে সেকেন্ড জেনারেশন যে কম্পিউটারগুলো ছিল এগুলো হচ্ছে এই কম্পিউটারগুলোতে কী কী কম্পিউটার ইউজ করা হয়েছে, যেমন ট্রানজিস্টর। এটা দেখতে অনেক ছোটো এবং মানে এগুলো এই মডেলটা দেবো, এটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে। তারপরে থার্ড জেনারেশন কম্পিউটার 1963 থেকে 1971 সাল। তো এটা আমরা ছবির মাধ্যমে দেখে নিই। হ্যাঁ,
এই যে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যেখানে দেখছো, এটা হচ্ছে 1940 থেকে 1956 সাল পর্যন্ত যে কম্পিউটারগুলো ব্যবহার করা হতো এটাকে ফার্স্ট জেনারেশন কম্পিউটার বলা হয়। এগুলো এখন আর ব্যবহার করা হয় না। এটা জাস্ট নলেজ বা জ্ঞানের সাথে এটা জানা রাখো। এরপরে আছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। এই যে দেখতে পাচ্ছ 1956 থেকে 1964 সাল পর্যন্ত এই কম্পিউটারগুলো ব্যবহার করা হতো। তারপরে আসলো 1964 থেকে 1971 সাল পর্যন্ত থার্ড জেনারেশনের যে কম্পিউটারগুলো। এই যে এরকম অনেক পুরাতন যদি কোনো কম্পিউটারের দোকান থাকে দেখতে পাবে যে এরকম কম্পিউটার, হ্যাঁ, মনিটর এরকম আছে। তারপরে আছে ফোর্থ জেনারেশন 4G কম্পিউটার, যেটা ওটা 1971 সাল থেকে বর্তমানে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করতেছি, এই যে দেখতে পাচ্ছ এই কম্পিউটার যেটা এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের কম্পিউটার। এরপর আছে ফিফথ জেনারেশন, যেটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে ব্যবহার করা হবে আর কি, সেটা হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা। তো কম্পিউটার তো আমরা জেনারেশন হিসেবে এর আর কি দেখলাম কীরকম হতে পারে কম্পিউটার জেনারেশন, কিন্তু কম্পিউটার আবার অনেক প্রকার হয়ে থাকে। হ্যাঁ, তো প্রথমে আছে সুপার কম্পিউটার। ঠিক আছে, সুপার কম্পিউটার হচ্ছে দ্য ফার্স্টেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল কম্পিউটার, মানে সব থেকে যে কম্পিউটারটা পাওয়ারফুল এবং সবচেয়ে দ্রুত গতির এবং শক্তিশালী কম্পিউটার যেটা, হ্যাঁ, এটা আবহাওয়া পূর্বাভাস, পারমাণবিক গবেষণা এবং জটিল বৈজ্ঞানিক সিমুলেশনে এটা ব্যবহার করা হয়। এটার গতি হচ্ছে পেটাফ্লপস এককে মাপা হয়। যেমন ওই যে জাপানে আছে, জাপানের ফুগাকু নামে যে একটা কম্পিউটার আছে, এবং আমেরিকায় ফ্রন্টিয়ার নামে একটা কম্পিউটার আছে। হ্যাঁ, এটা হচ্ছে সুপার কম্পিউটারের আর কি উদাহরণ দুইটা। এবং এটা তোমার একটা ছবি দেখা, এটা ভালো বুঝতে পারবা। এই যে দেখো, এটা এই যে এই কম্পিউটারটা, এটা হচ্ছে একটা সুপার কম্পিউটার। হ্যাঁ, তো এরপরে আছে মেইন ফ্রেম কম্পিউটার। এটাও এই সুপার কম্পিউটারের মতো অনেক বড় এবং এটি খুব পাওয়ারফুল একটা কম্পিউটার। এটা এটা ব্যবহার করা হয় বিভিন্ন যে ব্যাংক, বিমা এবং সরকারি যে বড় প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, এটা ব্যবহার করে লাখ লাখ ডাটা ট্রানজ্যাকশন করার প্রসেস করার জন্য ব্যবহার করা হয়। যেমন এই যে IBM Z সিরিজ, একটা ছবি দেখাচ্ছি। এই যে ধরো, এই যে এরকম দেখতে হয় এগুলা। হ্যাঁ, এগুলা যে সেন্ট্রাল যে গভর্নমেন্ট বা ব্যাংকের যে সেন্ট্রাল যে ট্রানজ্যাকশন ইউনিট, হ্যাঁ, সেখানে এগুলা ব্যবহার করা হয় সরকারি বড় প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এগুলাতে। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে আরেকটা কম্পিউটারের ক্যাটাগরি হচ্ছে, এটা কিন্তু সাইজ এবং পাওয়ারের দিক দিয়ে। হ্যাঁ, আরেকটা হচ্ছে মিনি কম্পিউটার। ঠিক আছে, মিনি কম্পিউটারটা হচ্ছে মেইন ফ্রেমের থেকে কিছুটা ছোট, কিন্তু ব্যক্তিগত কম্পিউটার চেয়ে শক্তিশালী। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম সাইজের। আমরা যে কম্পিউটার করতেছি এটা কিন্তু মিনি কম্পিউটার না, এটা মিনি কম্পিউটার কিন্তু আলাদা। দেখাচ্ছি তোমাকে মিনি কম্পিউটার। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে মিনি কম্পিউটার। ঠিক আছে, এই যে এইটা একসঙ্গেই কিন্তু প্রায় অনেক কয়জন ইউজ করতে পারে এই কম্পিউটারটা। ঠিক আছে, তো এরপরে আছে মাইক্রো কম্পিউটার। হ্যাঁ, যেটা এই যে এই কম্পিউটার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের আওতায় পড়ে, বা এটাকে পার্সোনাল কম্পিউটারও বলা হয়ে থাকে। এটার মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, কিন্তু আবার সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই যে আমরা যে পিসি যেটাকে বলি, হ্যাঁ, পার্সোনাল কম্পিউটার, এটা এই মাইক্রো কম্পিউটার আওতায় পড়ে। তারপরে ট্যাবলেট, এটাও কিন্তু একটা মাইক্রো কম্পিউটার। এবারে যে গেমিং কনসোল, যারা যে গেম খেলে, একটা মতো, এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে। তারপর ল্যাপটপ, ওয়ার্ক স্টেশন, এটাও কিন্তু এই মাইক্রো কম্পিউটার আওতায় পড়ে। হ্যাঁ, এই যে ওয়ার্ক স্টেশনটা কি, এটা আমি আসতেছি এরপরে দেখতে পাবা। তো এরপর আছে এমবেডেড কম্পিউটার। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট ডিভাইসের অভ্যন্তরে বিশেষ কাজের জন্য বসানো ছোট কম্পিউটার। ঠিক আছে, ভালো করে বোঝো। এমবেডেড কম্পিউটার মানে কোনো নির্দিষ্ট ডিভাইসের অভ্যন্তরে বিশেষ কাজের জন্য বসানো ছোট কম্পিউটার। যেমন এই যে ওয়াশিং মেশিন দেখো, হ্যাঁ, মাইক্রোওয়েভ ওভেন, গাড়িতে থাকা সার্কিট। হ্যাঁ, যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে এটিএম মেশিনগুলো আছে না, এটা কিন্তু একটা এমবেডেড কম্পিউটার। ঠিক আছে, এখানে কিন্তু একটা ছোট কম্পিউটার একটা প্রোগ্রাম থাকে। তারপরে যে অ্যাম্বুলেন্সের ভিতরেও কিন্তু সেট করা থাকে। তারপরে যে কনজিউমার ইলেকট্রনিক্স যেগুলো বললাম, যে ওভেন, ওয়াশিং মেশিন, হ্যাঁ, এগুলো তো থাকে। যেমন এই যে গাড়ির ভিতরেও কিন্তু থাকে, গাড়ির ভিতরেও কিন্তু মাইক্রো কম্পিউটার বসানো থাকে। অনেক উদাহরণ আছে, এগুলো উদাহরণ বলে শেষ করা যাবে না বর্তমানে। হ্যাঁ, মানে কম্পিউটার আসলে আমরা যতটুকু বুঝি কম্পিউটারতে, কিন্তু তার থেকে আমাদের ধারণা থেকে অনেক বড় একটা বিষয়। এরপর আছে ওয়্যারেবল কম্পিউটার বা পরিধানযোগ্য কম্পিউটার। হ্যাঁ, এই যে
এমবেডেড কম্পিউটার পরে আছে ওয়্যারেবল কম্পিউটার, ঠিক আছে। তো এটার মধ্যে কি কি পড়ে দেখে আসি চলো। এটার মধ্যে পড়তেছে হচ্ছে এই যে যেটা শরীরে পরা হয়, যেমন এই যে অ্যাপেল ওয়াচ, গ্যালাক্সি ওয়াচ, এটা ছবি দেখাচ্ছি। এই যে স্মার্ট ওয়াচ আমরা বলি না, হাতে যে পরে স্মার্ট ওয়াচ, এটাও কিন্তু ওয়্যারেবল কম্পিউটার, হ্যাঁ। তারপরে যে চোখের মধ্যে পড়ে যে কম্পিউটার ইয়াগুলা, গ্লাসগুলা, যেগুলো দেখার জন্য ব্যবহার করা হয়, এই যে এটা হচ্ছে ওয়্যারেবল কম্পিউটারের মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে যদি কেনার উদ্দেশ্যকে ভিত্তি করে কম্পিউটার ভাগ করা হয়, সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার, যেগুলো সাধারণ ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। যেমন এটাও কিন্তু জেনারেল পারপাস কম্পিউটারের মধ্যে পড়ে, মানে বাই পারপাস, মানে আমার কেনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে আমি এটা বিভিন্ন কাজে ব্যবহার করবো এবং ব্যক্তিগত কাজে, এটা হচ্ছে সেটাকে বলা হয় জেনারেল পারপাস কম্পিউটার। আর এটা আছে স্পেশাল পারপাস কম্পিউটার, মানে একটা নির্দিষ্ট ডিজাইনের নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার কেনা যে কম্পিউটারটাকে ব্যবহার করা হয় সেটা। যেমন ডিজাইন, যেমন আমি যদি গ্রাফিক ডিজাইনের জন্য কিনি, বা যেমন এই যে এটিএম মেশিনের জন্য যে কম্পিউটার, সেটা হচ্ছে শুধু ট্রানজ্যাকশন করার জন্য। তারপর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এখন দেখো না যে বাংলাদেশে এআই দিয়ে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে, সেটা হচ্ছে এটার উদাহরণ। আবার অনেক এয়ারপোর্টও কিন্তু এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, এই যে এয়ারক্রাফট অটো পাইলট সিস্টেমস, ঠিক আছে। এরপরে আছে ফর্ম ফ্যাক্টরস অফ পার্সোনাল কম্পিউটার্স। আবার ব্যক্তিগত কম্পিউটারে কিন্তু অনেক ভাগ আছে, হ্যাঁ। সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, এই যে এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। কেন? কারণ এটার আছে কিবোর্ড আলাদা আছে, মাউস আলাদা, একটা মনিটর আছে, একটা পিসি, একটা সিপিইউ বলতে পারো বা পিসিও বলতে পারো আছে। এটা বৈশিষ্ট্য কি? ট্রেডিশনাল কম্পিউটার উইথ সেপারেট মনিটর, মানে এটার মনিটরটা হচ্ছে আলাদা, ঠিক আছে। তারপরে ল্যাপটপ বা নোটবুক, হ্যাঁ। ল্যাপটপ, ওই যে আমরা যে ল্যাপটপ বা নোটবুক বিভিন্ন ব্যবহার করি, এটা হচ্ছে পোর্টেবল, এটা বিভিন্ন স্থানে নেওয়ার জন্য সুবিধা হয়, এই জন্য এই কম্পিউটার এটা একটা আলাদা একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে, এটা বৈশিষ্ট্য কি? এটা একসঙ্গে তোমার ডিসপ্লে এবং কিবোর্ড এবং ব্যাটারি থাকবে, যাতে তুমি কাজের সুবিধাতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো এটা। এই যে যেমন এই যে ল্যাপটপ, এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ট্যাবলেট, এই যে ট্যাবলেট, এইটা হ্যাঁ, ঠিক আছে। এইটা এই দুইটাই ট্যাব, আর এইটা হচ্ছে ল্যাপটপ। আচ্ছা, এরপরে আছে 2-in-1 অর হাইব্রিড, কম্বাইন্স ল্যাপটপ এবং ট্যাবলেট ফিচার্স, মানে ল্যাপটপ এবং ট্যাবলেটের যে বৈশিষ্ট্য, এই দুইটা মিলিয়ে একটা হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়েছে। তারপর আছে ক্রোমবুক, হ্যাঁ, এই যে ক্রোমবুক, ল্যাপটপ রানিং গুগলস ক্রোম অপারেটিং সিস্টেম, মানে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম কি, এটা আমরা পরবর্তীতে জানবো, শুধু একটু নলেজে রাখো। ক্রোমবুক নামে একটা ক্যাটাগরি আছে আর কি কম্পিউটারের, হ্যাঁ, দেখতে ওই ল্যাপটপের মতোই, ঠিক আছে। আর অল ইন ওয়ান, এটা হচ্ছে বিভিন্ন কম্পিউটার হচ্ছে বিভিন্ন কোম্পানির কম্পিউটার একসঙ্গে পিসি, মনিটর, এগুলো করে থাকে, সাপ্লাই দিয়ে থাকে, এটা হচ্ছে এআইও কম্পিউটার, হ্যাঁ। এই যে ডেস্কটপ পিসি উইথ মনিটর অ্যান্ড কম্পোনেন্টস ইন্টিগ্রেটেড ইনটু ওয়ান ইউনিট, ঠিক আছে। যেমন আইম্যাক, ডেল ইন্সপিরেশন, এআইও, ইটিসি। মিনি পিসি, ভেরি স্মল পিসি, এই যে এটা একটা ক্যাটাগরি, এটা দেখাচ্ছি। এই জিনিসটা কি? এটা ছোট ছোট আর কি পিসি, একটা ডিভাইস। যেমন এই যে এই সিপিইউটা অনেক আর কি বড়, তাই না? এই মিনি পিসিটা অনেক ছোট হয়, দেখাচ্ছি এখানে। এখানে যদি আমি আসি, এই যে দেখো, এই যে পিসিটি, এই যে এগুলো, হ্যাঁ, এইটুকু, এটা কিন্তু অনেক ছোট ছোট, এই দেখো, এই যে এগুলো কিন্তু পকেটেও নেওয়া যায়, এমন সাইজ আছে। এটা কিন্তু এই যে রিমোটের সাইজেও কিন্তু আছে পিসি, এই যে এটা একটা জাস্ট একটা রিমোটের মতো দেখতে, বুঝছো? এটাকে বলা হয় মিনি পিসি, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারটা আসলে কাজ কিভাবে করে, হ্যাঁ, বেসিক কম্পিউটার অপারেশন, মানে কম্পিউটারটা আসলে কাজ কিভাবে করে। কম্পিউটারতে তিনটা সিস্টেমে কাজ করে। প্রথমে একটু ইনপুট দিতে হয়, যে আমরা যে জুসের উদাহরণ দেখলাম, হ্যাঁ, ইনপুট দিতে হয়। তারপরে এর দ্বিতীয় ধাপ হচ্ছে প্রসেসিং, মানে এটা আমরা যে ইনপুটটা দিই, এটা ওখানে সিপিইউতে, ভিতরে ডিভাইস আছে, সিপিইউতে প্রসেস হয় এটা। এরপরে এই প্রসেস হওয়ার পরে আউটপুট, আমরা যে মনিটরে যে আমরা দেখতে পাই, হ্যাঁ, সেটা হচ্ছে আউটপুট। এবং আউটপুট আসার পরে আমরা যেমন যে কোনো ফাইল বা কোনো ডেটা, সে ফাইল কিন্তু অনেক ক্যাটাগরি হতে পারে, হ্যাঁ। এই ফাইলগুলো যেখানে আমরা সংরক্ষণ করে রাখি পরবর্তীতে দেখার জন্য, সেটার জন্য স্টোরেজ নামে আলাদা একটা পার্ট আছে কম্পিউটারের, ঠিক আছে।
এরপরে কম্পিউটারের যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার। আমরা কম্পিউটারে যে ডকুমেন্ট লিখি, সিভি লিখি, হ্যাঁ, একটা দরখাস্ত লিখি, ঠিক আছে, বা বিভিন্ন ডিজাইন করার জন্য বলো, বা অনেক আরও কম্পিউটার তো কাজ অনেক আছে, এগুলো করার জন্যে যে কম্পিউটারের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, মূলত যে ক্যাটাগরি বা উদ্দেশ্য যে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো হয়ে থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে এই কয়েকটা দেখতে পাচ্ছ। যে প্রথম যেটা আছে এডুকেশন, ঠিক আছে, এডুকেশন টাইপ অ্যাপ্লিকেশন, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ থাকে, যে অ্যাপের মাধ্যমে কিন্তু শেখা যায়, যেমন ডুওলিঙ্গো নামে একটা অ্যাপ আছে যেটা দিয়ে ভাষা শেখা যায়, ঠিক আছে। তারপর আছে হেলথ কেয়ার। এটা হেলথ কেয়ারটা কি, এটা এমন একটা মেডিকেল সিস্টেম যেটাতে বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হয়। এটা যে অ্যাপের মাধ্যমে দেখো না, অনেক স্ক্যান করে দেখা হয় যে কত টেম্পারেচার আছে বা কত কোনো জায়গায় ফ্র্যাকচার আছে কিনা, সেটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে আছে যে বিজনেস বিজনেস টাইপ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোতে শুধুমাত্র অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স, মানে আর্থিক যে লেনদেন সংক্রান্ত যেই অ্যাপ্লিকেশনগুলো করানো হয়ে থাকে সেগুলোই এর মধ্যে পড়ে। তারপর আছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা হলো কি, যেমন আমরা মেইল পাঠাই, হ্যাঁ, কম্পিউটারের মাধ্যমে, যেমন ইমেল, জিমেইল বলি না, জিমেইলটা কিন্তু ইমেইলের একটা, মানে একটা কোম্পানি, জিমেইল একটা গুগলের একটা কোম্পানি যেটা ইমেল সার্ভিস দিয়ে থাকে। ইমেল কিন্তু আরও অনেক কোম্পানি দিয়ে থাকে, যেমন ইয়াহু দিয়ে থাকে, তারপরে প্রোটন মেইল দিয়ে থাকে। এই কমিউনিকেশন ক্যাটাগরির মধ্যে আরও আছে ভিডিও কনফারেন্সিং, মানে আমরা যে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে ভিডিও কলে কথা বলি, হ্যাঁ, এটাও কিন্তু, এরকম কিন্তু আরও অনেক অ্যাপসের উদাহরণ আছে, অ্যাপ্লিকেশনের উদাহরণ। অ্যাপস আমরা সংক্ষেপে অ্যাপস বলি, কিন্তু এটাকে বলে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে সোশ্যাল মিডিয়া, যেমন আমরা ফেসবুক, হ্যাঁ, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম যেগুলো ইউজ করি, সেগুলোও কিন্তু এই কমিউনিকেশন অ্যাপ্লিকেশন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই এই অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে কম্পিউটারে যে অ্যাপস বা সফটওয়্যারগুলো আছে এগুলো ক্যাটাগরি, কিন্তু এগুলো জাস্ট, হ্যাঁ। এরপরে আছে ইনস্ট্যান্ট মেসেজিং, যেমন আমরা যে গুগলের যে হ্যাং আউট নামে একটা SMS সার্ভিস আছে, যেটা হয়তো ইউজ করা নাই, এটা আসতে জানতে পারবা। তারপর আছে এন্টারটেইনমেন্ট, মানে বিনোদনের জন্য, যেমন আমরা ভিডিও গেম খেলি না, এই ভিডিও গেমটা কিন্তু একটা এই ক্যাটাগরির মধ্যে, মানে বিনোদন, এন্টারটেইনমেন্ট বা বিনোদন ক্যাটাগরির মধ্যে। তারপর আছে স্ট্রিমিং মুভিজ, মানে মুভি স্ট্রিম করা, মিউজিক, ডিজিটাল আর্ট, অ্যানিমেশন, ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, ভিআর দেখো নি, ওই যে অনেক ভিডিওগুলো চোখের একটা ডিভাইসের মাধ্যমে সরাসরি 3D মডেলে, মানে মনে হয় যে এটা একটা রিয়েল একটা সামনে ঘটতেছে, এটা হচ্ছে ভিআর। এই ভিআর তৈরি করতে যে সমস্ত অ্যাপ্লিকেশন লাগে সেগুলো হচ্ছে এই ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ক্যাটাগরির মধ্যে। এরপর আছে সায়েন্স অ্যান্ড রিসার্চ, তারপর আছে গভর্নমেন্ট, সরকারি কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ব্যাংকিং কিছু আছে, এগুলো দেখে নিবা, হ্যাঁ। ট্রান্সপোর্টেশন আছে, এগ্রিকালচার আছে, মিলিটারি আছে, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেমন এই যে ক্যাট, যেগুলোতে ডিজাইন করা হয়। আচ্ছা, তো আমরা কম্পিউটারে অনেক কিছু জানলাম বেসিক, ঠিক আছে, এই পর্যন্ত থাক। পরবর্তীতে আমরা কম্পিউটারের যে আরও গঠনগুলো আছে, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানবো, হ্যাঁ, যে কম্পিউটারের সিপিইউ, র্যাম, মাদারবোর্ড, হ্যাঁ, কম্পিউটার হার্ডওয়্যার যে বিষয়গুলো, এগুলো পরবর্তী ক্লাসে জানবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ঠিক, এগুলা এই মডুলটা এই পর্যন্ত পড়বা, মডুল নাম্বার 1টা পুরোটুকু পড়বা, হ্যাঁ, পরে যেগুলা যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবা, ঠিক আছে।